জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের আজকের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। দর্শক, রাজনীতির আজকের এই আলোচনায় পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে যারা থাকছেন আমি পরিচয় করিয়ে দিই। শুরুতে আমার হাতের বাঁদিকে আছেন ওয়াদুদ ভূঁইয়া, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বিএনপি। আমার হাতের ডান দিকে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, জামায়াত মনোনীত এমপি প্রার্থী, ঢাকা 16 আসনের। আমাদের সঙ্গে আছেন তাসলিমা আখতার, সদস্য, রাজনৈতিক পর্ষদ, গণসংহতি আন্দোলন এবং একই সঙ্গে ঢাকা 12 আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী। আমাদের সঙ্গে জয়েন করবেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। সরাসরি আলোচনায় চলে যেতে চাই, শুরুটা করতে চাই ওয়াদুদ ভূঁইয়াকে দিয়ে। নিরাপত্তার ঘাটতি নিয়ে আমাদের শুরুতে আলোচনা, সেটি হচ্ছে তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে খুব সহজেই পালিয়ে যাওয়া। এক সপ্তাহ জীবনের সঙ্গে লড়ে 18 ডিসেম্বর তার মৃত্যুর খবরের পর গণমাধ্যমের কার্যালয়ের উপর হামলা, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, আগুন দেওয়া, এমন হামলা এর আগেও ঘটেছে অন্যান্য গণমাধ্যমের বেলায়। ঘরে আবদ্ধ তার একজনের ঘুমন্ত শিশু সন্তানের মৃত্যু, আরও 2 জন সন্তান বার্ন ইনস্টিটিউটে ভর্তি। বিএনপির এক নেতার কথা বলছি, তিনি নিজেও হাসপাতালে আছেন লক্ষ্মীপুরের। এছাড়াও তফসিলের পরই চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে গুলি করার ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত সব তফসিলের পর এরকম 19টি ইনসিডেন্ট আমরা রেকর্ড করেছি। তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বললেন সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। প্রশ্নটা হচ্ছে, সরকারের দুর্বলতা কোথায় কোথায় দেখছেন? দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আগামী নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব হলো সম্পূর্ণ সরকারের। সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে রক্ষা করতে পারছে না বা পারেনি। এই অবস্থায় তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং চট্টগ্রামের মহানগরের প্রার্থী কে হামলা করে। এ দিয়ে আমরা বুঝতে পেরেছি এবং আগে থেকে যে কিছু রাজনৈতিক দল, কিছু বাইরের শক্তি এই নির্বাচনকে বানচাল করা যে চক্রান্ত করছে, ওই চক্রান্তের সূত্রপাত ঘটায়। সেখান থেকেই সরকারকে সতর্ক হওয়া উচিত ছিল, প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ভাবা উচিত ছিল, দেশের আইন শৃঙ্খলাকে আরও কঠোর করার চিন্তাভাবনা করা উচিত ছিল। সরকার সেটা করেনি, করতে পারেনি। অপরদিকে দেখা গেল যে ঢাকা 8 আসনের প্রার্থী হাদি জুলাই অভ্যুত্থানের একজন নায়ক, অগ্রভাগের সৈনিক, তাকে টার্গেট করা হলো। তার আগের থেকে আমরা শুনতে পাচ্ছি একটা লিস্ট করা হয়েছে যাদেরকে হত্যা করা হবে। পতিত স্বৈরাচার বিদায়ী সরকার, তাদের দোসর এবং সীমানার ওপারে অথবা আন্তর্জাতিক একটি মহল এর পেছনে আছে বলে আমরা মনে করি। নির্বাচনটিকে পেছানোর জন্য, নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে, সেই অবস্থায় হাদির উপরে ফায়ার করে, হাদিকে আক্রমণ করে। এটা কিন্তু প্রচ্ছন্নভাবে নির্বাচনকে থ্রেড করার দিকে নিয়ে যায়। প্রার্থীদেরকে ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচন বাতিলের একটা প্রেক্ষাপট সৃষ্টি করার জন্যেই এটা করে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এই সকল বিষয়কে যদি আমরা বিশ্লেষণে নিই, তাহলে আজকে সালাউদ্দিন সাহেব যাই বলেছেন সেটাই সঠিক এবং সেটাই আমাদের বক্তব্য। এই সরকার দায়ী এবং সরকার এই পরিস্থিতির জন্য দায়ী। পাশাপাশি আপনি দেখেন, হাদিকে গুলি করে হত্যা করা হলো বা সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ল, এমনি একটি অবস্থায় দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য
একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এটা একটা ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যান করে। হাদি হত্যা হওয়ার সাথে সাথেই তারা কিন্তু সারা দেশে একটা সন্ত্রাস নৈরাজ্য একটা মব সৃষ্টি করে। হাদি হত্যার পরে বিচার চাইবো আমরা, বিচারের কাঠগড়ায় তাদেরকে হাজির করার জন্য আমরা বলবো, আমরা সেটাই চাই, আমরা বিচার চাই। আমরা খুনিকে যে কোনো কিছুর বিনিময়ে খুনিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই, এটা আমাদের নাগরিকদের দাবি হওয়া উচিত। সেক্ষেত্রে কি করা হলো, সেক্ষেত্রে যারা হাদির পক্ষের লোক নয়, হাদি যাদের বিপক্ষে কথা বলেছে তাদেরকে দেখা গেল হাদির জন্য মায়া কান্না করে তারা সারা রাজধানীতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দিল। এমন একটা মুভ তারা সৃষ্টি করলো, সেটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো গণমাধ্যমের প্রথম আলো, ডেইলি স্টারের উপরে অগ্নিসংযোগ করলো। এটা কিন্তু প্রচ্ছন্নভাবে গণমাধ্যমকে এটা থ্রেট করা যে তোমরা আমাদের কথা শুনতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে, আমাদের পক্ষ নিতে হবে। আমি এটাই মনে করি। সেই গণমাধ্যমে হামলা করতে গিয়ে শুধু গণমাধ্যম লুটপাট করা হয়নি, ভাঙ্গা হয়নি, আগুন দেওয়া হয়নি, লুটপাট করা হয়েছে, ল্যাপটপ নেওয়া হয়েছে। এবং গণমাধ্যমের আশপাশের যে কারণ বাজারের যে কাঁচামালের দোকান, সাধারণ মানুষের যে কাঁচামাল সবজি, সেই সবজিও লুট করা হয়েছে। এবার আসুন সাংস্কৃতিক অঙ্গনের উপরে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ছায়ানটের উপর হামলা করে, তারা উদিসির উপর হামলা করে। এটার সাথে হাদির হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক থাকতে পারে? উদিসি, ছায়ানট, এই সাংস্কৃতিক মানে সম্পদগুলো, সাংস্কৃতিক গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দেওয়া যদি হয়, একটা দেশের সাংস্কৃতিক অঙ্গন যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে দেশে আর কখনো আপনার সংস্কৃতি মাথা তুলে দাঁড়াতে পারে না। আর কোনো দেশ সংস্কৃতি ছাড়া প্রগতির দিকে ধাবিত হতে পারে না। জি ওয়াদুদ ভাই, আমরা যদি এক লাইনে জানতে চাই, সেটা হচ্ছে আপনার সরকারের ব্যর্থতার কথা বলছিলেন, দুর্বলতার কথা বলছিলেন। একটা হচ্ছে বিচার, এই ঘটনার বিচার, আর একটা হচ্ছে যে অন্য সবার নিরাপত্তা। প্রার্থীরা এবং রাজনৈতিক নেতারা কখন মনে করবে যে তারা নিরাপদ? এই বিচারটা নিশ্চিত হওয়া, নাকি হচ্ছে আপনাদেরকে আলাদা করে নিরাপত্তা দেওয়ার কি আদৌ কোনো ব্যবস্থাপনা হয়েছে? সরকার কিন্তু সেই সময় বলেছিল যে তারা প্রার্থীদের, রাজনৈতিক ব্যক্তিদের এবং জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে নিরাপত্তা দেবে, কিন্তু এই 10-15 দিন চলে গেল, হয়েছে এমন কিছু? প্রার্থীদের অথবা ব্যক্তিদের, জুলাই আন্দোলনকারীদের পার্সোনাল নিরাপত্তার চেয়েও জরুরি হলো দেশের নিরাপত্তা। কারণ সরকারের বা দেশের কখনো সক্ষমতা থাকে না ম্যান টু ম্যান নিরাপত্তা দেওয়া। আপনি একজনের জন্য, আমি একজনের জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা বা করা যায় না। পার্সন টু পার্সন টোটাল দেশের সামগ্রিক নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, সেই নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু আমরাও নিরাপদ হই। তার উপরে প্রার্থী হিসাবে তো যেহেতু দেশের অবস্থা একটু একটু অন্যরকম, সরকারকে এটা ভাবতে হবে। এটা ফেসিস্ট, বিদায়ী ফেসিস্টরা ঘোলাটে করতে চাচ্ছে, আর অন্যান্যরাও চাচ্ছে। এই অবস্থায় সরকারের উচিত যে সারা দেশের নিরাপত্তার পাশাপাশি মোকাবেলা করার সক্ষমতা আছে কার? সরকারের এই অন্তর্বর্তী সক্ষমতা তো থাকা উচিত। তাদের অ্যাটেনশন দেওয়া উচিত ছিল এই 1.5 বছরে। এই 1.5 বছর নিরাপত্তা জোরদার করা, নিরাপত্তা সংস্থাগুলো, বাহিনীগুলোকে তারা শক্ত এবং মজবুত করা, তাদেরকে ট্রেন্ড আপ করা। কিন্তু একটার পর একটা ঘটনাগুলো ঘটে যাওয়ার পর সরকারের কার্যক্রমগুলো দেখেও কি মনে হচ্ছে যে দে আর ট্রাইং? আমার কাছে মনে হচ্ছে না তারা ট্রাই করছে। তারা গা ছাড়া ভাব যা হয় হবে, এমন একটা পরিস্থিতি তারা ছেড়ে দিয়েছে। জি জি ওয়াদুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। সেটি হচ্ছে, আমরা তো কি নিয়ে আলোচনা করছি সেটা তো হচ্ছেই উগ্রপন্থা এবং সশস্ত্র অপরাধীদের এই তৎপরতা থামানো যাচ্ছে না কেন? দুর্বলতাটা কোথায়? ধন্যবাদ। উগ্রপন্থা বলতে এই আমাদের হাদি হত্যাকে কেন্দ্র করে আর যে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলো, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সরকারের নিরাপত্তা দেওয়ার সার্বিকভাবে যথেষ্ট প্রস্তুতির অভাব আছে। কারণ হচ্ছে এই সরকার তো নির্বাচিত সরকার নয়, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আপাতত কাজ চালানোর মতো সরকার। এই সরকারের বড় দুর্বলতা হচ্ছে তাদের গণভিত্তি নাই। সরকারের যদি গণভিত্তি থাকে, জনগণের সমর্থন থাকে, তাহলে সেই সরকার
যে পরিকল্পনা গ্রহণ করে সেটা জনসমর্থন নিয়ে সেটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে যতটুকু সমর্থন করছে, যেসব ক্ষেত্রে সমর্থন করছে সেই সব ক্ষেত্রেই সরকার তো হয়তো ভালোভাবে পারফর্ম করতে পারতেছে। যেমন ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে কিছু কিছু বিষয়ের উপর অতীব প্রয়োজনীয় কিছু কিছু বিষয়ের উপরে যে মতৈক্যের সৃষ্টি হয়েছে এবং সরকার কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে, এটা সম্ভব হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে। এখানে গণভিত্তি না থাকার কারণে আমি মনে করি যে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। এখন এখানে উগ্রপন্থা বলতে শহীদ ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে, এটা দেশের ভিতরের বাইরের চক্রান্ত, বিভিন্নভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হচ্ছে যে ফ্যাসিবাদী যে শক্তি দেশ ছেড়ে জুলাই আন্দোলনের কারণে দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, তাদের তৎপরতা এবং প্রতিবেশী দেশের সহায়তা ইত্যাদির মাধ্যমেই এই ঘটনাটি সম্পন্ন হয়েছে। এবং পরবর্তী পরিস্থিতিকে আনস্টেবল করার জন্য, যেমন আমি এখানে একটা জিনিস বলতে পারি, প্রথম আলো ডেইলি স্টারকে টার্গেট করা হলো কেন? হাদি একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্মে কাজ করত, সে যে সাংস্কৃতিক চেতনার কথা বলতো তার সঙ্গে হয়তোবা উদিসি যে সাংস্কৃতিক চর্চা করত হয়তোবা আদর্শগত বা দর্শনগত বিরোধ ছিল। এই মুহূর্তে যদি সেখানে কিছু একটা করা যায় তাহলে সহজেই সেই দায়টা হাদির পক্ষের লোকদের উপরে চাপানো সম্ভব হতে পারে। এইরকম একটা পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্যও হতে পারে যে এই ঘটনাগুলো ঘটছে। এখন সরকারের পক্ষে যেটা যে ওয়াদুদ ভাই বলেছেন যে প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। তদুপরি এই সরকার হচ্ছে গণভিত্তিহীন সরকার। গণভিত্তিহীন সরকারের পক্ষে যে এই সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে কাজ করা এটা মুশকিল। সরকারের এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে তাদের টার্গেট হচ্ছে একটি নির্বাচন করা। তারা মুখে বলছে যে সুষ্ঠু একটা নির্বাচন তারা করতে চায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে, সেই জন্য তারা চেষ্টা করছে। বাট এখানে এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য একটা চেষ্টাও অব্যাহত আছে, সে দেশের ভেতরে আছে, দেশের বাইরে থেকে আছে। এই পরিস্থিতিতে আমরা আশা করতে পারি যে পরিস্থিতির উন্নতি হওয়া উচিত একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে যে ত্যাগ হয়েছে, আমাদের এতগুলো প্রাণ আমাদের ঝরে গেছে অকালে, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। কাজে আমরা আশা নিয়ে থাকতে চাই। সেটা হচ্ছে ওসমান হাদির উপর গুলি করা হলো, তখন প্রশ্ন উঠলো যে গোয়েন্দা সংস্থার কি আদৌ তাদের এই তথ্য ছিল কিনা। আচ্ছা, তারপর তিনি যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন, 7টা দিন সময় গেছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কি কি হতে পারে প্রতিক্রিয়ায়, এই বিষয়গুলো সম্পর্কে কি আমাদের রাষ্ট্রযন্ত্রের কোনো ধারণা ছিল না? ব্যর্থতা আছে। আপনি যদি ওটা লক্ষ্য করেন যে খবরটা যখনই আসলো তারপরে ঠিক 1 ঘন্টার মধ্যে এত মানুষ তারা জড়ো হলো এবং 4টি স্পটে তারা উপস্থিত হয়ে গেল এবং বড় পরিমাণ সংখ্যায় তারা সেখানে গেল। আমাদের গোয়েন্দা ব্যর্থতা ছিল কি? অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা ছিল, কারণ আমরা যতটুকু জানি যে মানে এইরকম একটি আক্রমণের পর যেখানে মনে করা হচ্ছে যে দেশের ভিতরে এবং বাইরে থেকে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চলছে, কাজে এরকম একটা আক্রমণের পর খুব সহজেই প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া সম্ভব অপরাধীর পক্ষে। সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে তো আমরা বর্ডারটা সিল করতে পারতাম, কিন্তু বর্ডার সিল করতে সম্ভবত কয়েক ঘন্টা পরে, 19 ঘন্টা পরে। কিন্তু এটা সম্পূর্ণরূপে গোয়েন্দা ব্যর্থতা। এবং হাদিকে তো আমরা যতটুকু জানি সে তো এইভাবে ফ্রি স্টাইলে তার প্রচারণা চালাচ্ছিল, কোন ধরনের সতর্কতা ছাড়া। সরকারের পক্ষ থেকে তার জীবনের যে থ্রেট আছে, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে কখনো সতর্ক করা হয়েছে বলে আমরা শুনিনি। জি, আপনাকে ধন্যবাদ। তাসলিমা আক্তারের কাছে যেতে চাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আজ বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় নেই। অনেক জায়গায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নীরব।
দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও প্রশাসনের কোনো জবাবদিহি নেই। সরকার আসলে কাদের কথায় চলে সেই প্রশ্ন তুলেছেন তিনি। সরকারের এই রহস্যজনক নীরবতা আইন শৃঙ্খলার অবনতি হলে ফায়দাটা কাদের? জি, আপনার প্রশ্নটা ফায়দাটা কাদের? প্রথমত আমি আজকে হাদিকে স্মরণ করতে চাই। এই সময়ে আসলে আমাদের নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, নির্বাচন বাংলাদেশে কেমন হবে। তারপরে যখন হাদি গুলিবিদ্ধ হলেন সেটা আমাদের সকলকেই কিন্তু ভারাক্রান্ত করেছে। আমরা ক্ষুব্ধ হয়েছি, আমাদের মধ্যে ভয় কাজ করেছে এবং একই সাথে সাহসও কাজ করেছে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে হাদির নাম মনের মধ্যে ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে এসে আজকে দাঁড়িয়ে যখন আমরা যে আলাপ করছি সেটা আসলে একটা নতুন পরিস্থিতি তৈরি করছে। হাদির বিচারের দাবি করার কথা ছিল, সেইখানে আমরা আলাপ করছি কী কারণে গণতন্ত্র হুমকির মুখে, কী কারণে গণমাধ্যম আক্রান্ত হচ্ছে, সেই আলোচনাগুলো করছি। এবং রাষ্ট্রের যে ভূমিকা সেটা নিয়েও আমাদেরকে আসলে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে, কারণ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের যে ভূমিকা সেগুলোকে কিন্তু আমরা মানে আমাদের প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে। কারণ যখন আমরা দেখলাম যে হাদি নিজে যখন গুলিবিদ্ধ হলেন তার আগে কিন্তু উনি নিজেও নিরাপত্তাহীনতার প্রশ্নগুলো তুলেছিলেন এবং পরবর্তী সময়েও আমরা দেখতে পেলাম যে আসলে যারা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন তারা কে কী সেই পরিচয়গুলো বের হতে কিন্তু খুব সময় লাগেনি, কিন্তু তারা যখন ভারতে গিয়ে আশ্রয় নিলেন সেটাতেও খুব বেশি সময় লাগলো না। তাহলে এখানে রাষ্ট্রের ভূমিকা কী? ধরেন আমরা গত 15 বছর ধরে যখন আমরা সংবিধান পড়তাম তখন কিন্তু আমরা দেখতাম যে রাষ্ট্রের চোখে সকলেই সমান, ধর্ম, বর্ণ, জাতি সবাই সমান। এগুলো অনেক বেশি কাগজের কথা আমরা 15 বছর থেকে বলেছি, কিন্তু যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সরকার দায়িত্ব গ্রহণ করলেন তখন সেই সময় কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ঐক্য ছিল এবং যত নির্বাচন কেন্দ্রিক সময় আসছে ততই আমরা দেখছি যে এই ঐক্যের মধ্যে নানা রকম টানাপোড়েন হচ্ছে এবং এখানে সরকারের কাছেও যে সকলেই সমান হবেন সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে কোথাও কোথাও সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের চোখে সবাই সমান হতে পারলো কিনা, সবার মধ্যে ঐক্য ধরে রাখা, সেটা কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব। ফলে রাষ্ট্র আসলে যখন সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব হচ্ছে ঐক্য ধরে রাখা এবং দেশের একটা ঐতিহাসিক মুহূর্তে কিন্তু আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম এবং নির্বাচনের পথে আমরা যেতে চাই। সেই সময় রাষ্ট্রের আসলে যখন অলরেডি ঘোষণা দেওয়া হচ্ছে যে আমরা এই জায়গায় আক্রমণ করতে হবে, ভেঙে চুরে ফেলতে হবে, সেটা জানার পরেও কিভাবে আসলে প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত হয় বা ছায়ানট, উদীচী আক্রান্ত হয়, সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই রাষ্ট্রকে দিতে হবে। রাষ্ট্রে এই ভূমিকাকে রাষ্ট্র তো কোনোভাবেই ইগনোর করতে পারবে না এবং সেখানে রাষ্ট্র কি আসলে রাজনৈতিক দূরদর্শিতার অভাব বা কোনো দল দিয়ে তারা প্রভাবিত হচ্ছেন? আমরা কি জানি না আসলে কারা এই উস্কানিগুলো মানুষের মধ্যে দিয়েছে? ধর্মীয় যে অনুভূতি সেটা প্রত্যেকটা যার যার ধর্ম থেকে থাকবে, কিন্তু হাদিকে কেন্দ্র করে যেইভাবে ধর্মীয় অনুভূতিকে একটা সামনে নিয়ে আসা হলো সেটা তো আমরা মনে করি যে এটা কোনোভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। এবং আপনি দেখেন যে ভালুকায় যে দীপুচন্দ্র দাসকে যেভাবে আগুনে পুড়িয়ে মারা হলো, কোনো ধর্ম, ইসলাম বা কেউ কি বলে এভাবে আগুনে পুড়িয়ে মারা? এটা তো মানে আপনি কল্পনাই করতে পারেন, ভাবতেই আমার কাছে খুব মানে ভয়াবহ লাগছে এই ব্যাপারটা, কিভাবে এটা সম্ভব। এবং আমরা দেখেছি লক্ষ্মীপুরে বিএনপির একজনের বাড়িতে আগুন দেওয়া হলো, তার শিশু সন্তান সেখানে আগুনে পুড়ে মৃত্যুবরণ করলো। ডেইলি স্টারকে আমরা দেখলাম আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। ইভেন নুরুল কবিরের মতো একজন সাংবাদিক যিনি কিনা গত 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিগত শাসকদের বিরুদ্ধে কথা বলে আসে, তাকেও মানে ফ্যাসিবাদের দোষর হিসাবে তাকে তকমা দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতির মধ্যে আমরা পড়লাম কেন? ফলে সেই জায়গাগুলোকে আমি মনে করি যে এটা অবশ্যই রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকাকে আমাদের প্রশ্ন করতে হবে, সরকারের ভূমিকাকে সরকার কোনোভাবেই এই দায়িত্ব থেকে নিজেদেরকে আসলে কোনোভাবেই শুধু আমরা চেষ্টা করেছিলাম এটা বললে হবে না। একই সাথে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের ভেতরে যত বেশি অনৈক্য থাকবে, যত বেশি আমাদের মধ্যে বিভেদ হবে, তত বেশি এখানে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, যারা নানাভাবে ফিরে আসতে চাবে, আজকে তাদের বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া অগ্রগতি হচ্ছে সেটার কারণে তাদের একটা জীবনপণ একটা আছে যেখানে যে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। শুধু তারা না, আরও অনেকেই বলছেন যে নির্বাচন করতে দেওয়া যাবে না। তাহলে এই পরিস্থিতির মধ্যে আমাদের নিজেদের মধ্যে যত বেশি অনৈক্য হবে, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যা কিছু অর্জন করলাম সেই অর্জন কিন্তু বারবার বাধাগ্রস্ত হবে। ফলে যারা সরকারে আছেন তাদের যেমন দেখতে হবে যে আমাদের মধ্যে যাতে অনৈক্য না তৈরি হয় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের, তেমনি গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তাদেরকেও কিন্তু এই জায়গাটা আজকে আমরা যে আমাদের ভেতরে ঐক্য যে খুব জরুরি সেই প্রশ্নটা কিন্তু আমাদের এই সময় বারবার বলে দিচ্ছে। সেইটা আমাদের ঐক্যই আমাদেরকে রক্ষা করতে পারে এবং দেশকে রক্ষা। সরকার আসলে কাদের কথায় চলে প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, সেই প্রশ্ন আমিও রাখতে চাই, কারণ এটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের
উস্কানি আসছে, বিভিন্ন মানে কারা করছে, কোথায় হামলা করতে হবে, কি করতে হবে সব বলে দিচ্ছে। আমরা তো পুলিশের লোকও না, আমরা গোয়েন্দা সংস্থার লোক না, সেটা আমাদের দায়িত্ব না, এটার দায়িত্ব হচ্ছে সরকারের। ফলে সরকার সেই জায়গাগুলোতে যদি ভূমিকা রাখতে বিলম্ব করেন, তাহলে সরকারের ভূমিকাকে অবশ্যই রহস্যময় বলতে হবে বা পক্ষপাতপূর্ণ বলতে হবে। ফলে আমরা মনে করি যে সরকারকে আসলে এই সময়ে সকলের মধ্যে ঐক্য তৈরি না করে, আমার মনে হলো যে আমি মানে কাদেরকে উনি পছন্দ করছেন বা কাদের কথায় উনি মনে করছেন যে এভাবেই সরকারের ভূমিকা রাখতে হবে, সেগুলো আমার মনে হয় যে সরকারের এখন আসলে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভূমিকা রাখতে গেলে তাকে সকলকে নিয়ে আসলে ঐক্যবদ্ধভাবে আগানোর চেষ্টা করার দিকেই বেশি মনোযোগ দিতে হবে। আক্তারকে ধন্যবাদ। মুশফিকুস সালাহিনের কাছে যেতে চাই, এনসিপির যুগ্ম সদস্য সচিব। আপনি তো শুনছিলেন আলোচনা জানিয়ে হচ্ছে, এর সঙ্গে আমি একটু যোগ করি, গতকাল মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর উপরও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা বন্ধে আসলে দলগুলোর নিজস্ব কোনো রোল প্লেয়িং আছে কিনা? সরকার কিন্তু বলেছিল যে তারা সবার নিরাপত্তা দিবে, এমন একটা কথাও বলেছিল, কিন্তু একটা বিষয় বলেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম এই প্রোগ্রামে প্রেস সচিবকে, তিনি বলছিলেন যে তারা দলগুলোর সঙ্গে বসবেন এবং দলগুলোকে কিছু নিরাপত্তা মেকানিজম নিয়ে তারা এক ধরনের আলোচনা করবেন যে আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন। এমন কোনো ঘটনা কি ঘটেছে এখন পর্যন্ত? ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের। না, এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের কিছু যারা নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু দলের সাথে আলোচনা করার এরকম কিছু হয়নি। এবং একই সাথে দেখুন, আরেকটা জিনিস আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা প্রার্থী তাদের সকলের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বা এরকম কিছু একটা। আমরা মনে করি এটাও সরকারের নিজের দায়িত্ব এড়ানো, এবং একই সাথে এটা নতুন করে কিছু শঙ্কা তৈরি করে, কেননা আমরা দেখি যে অনেক সময় প্রার্থীদের মধ্যেই নির্বাচনের কেন্দ্রিক অনেক ধরনের সংঘাতের ঘটনা ঘটে। তো আপনি যখন ওই প্রার্থীদেরকেই অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন, এবং সেটা একদিক থেকে সরকারের দিক থেকে একটা বার্তা যে এই অস্ত্র তারা চালনাও করতে পারবে, এবং কখন তারা এটা চালনা করবে লাইসেন্সকৃত অস্ত্র, সেটা কিন্তু এই নির্বাচনী উত্তেজনার মধ্যে এটা ঠিক করা যায় না, এবং এটা মিসইউজও হতে পারে। সো সরকার আসলে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। সেই সাথে এই যে পুরো পরিস্থিতিতে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে। প্রথমত, শরীফ ওসমান হাদির উপর হামলার অভিযোগ, মানে হামলার হুমকি উনি এর আগেই পেয়েছিলেন, এটা উনি প্রকাশ্যে জানিয়েছেন, তারপরে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা দেখি যে আমাদের যে রিপ্রেসিভ একটা সার্ভেইলেন্স স্টেটে পরিণত হয়েছিল বাংলাদেশ, সেই মেকানিজম তো এখনও রয়েছে, সেই উপকরণগুলো এখনও সরকারের হাতে রয়েছে। সেগুলো এখন আসলে কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলো কি আসলে সন্ত্রাসীদের ধরতে ব্যবহার করা হচ্ছে কিনা, সেটা পরিষ্কার করা প্রয়োজন, কিন্তু আমাদের মনে হচ্ছে করা হচ্ছে না। এর পরবর্তীতে ধরুন এইরকম একটা ঘটনা যেটি ওই দিন মানুষের ক্ষোভ এবং আবেগের মাঝখানে, এই যে হাদির মৃত্যুর পরবর্তী সময়ে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলোতে হামলা হলো, এই সময়ে সরকারের যে নিষ্ক্রিয়তা, সরকারের কার্যকর উদ্যোগ না নেওয়া, এটা কিন্তু এই প্রশ্নও তৈরি করেছে যে সরকারের মধ্যেই কোনো মহল কি আসলে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে কিনা। কেননা আমরা এর আগে দেখেছি যে যখন এর আগে প্রথম আলোর অফিসের সামনে যে আফত হয়েছে, ওইরকম বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই সময় কিন্তু আর্মি সেই জায়গায় যে এই ভবনগুলোকে প্রোটেকশন দিয়েছে। সো যখন আমরা দেখলাম যে এই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, বিদেশ থেকে বিভিন্ন রকম উস্কানিমূলক বার্তা দেওয়া হলো, দেশের ভিতরেও অনেকে এই ধরনের কথা বললেন, এগুলো ঘটার পরে আমরা এমনটাও শুনেছি, প্রথম আলোর নির্বাহী সম্পাদক গতকাল বা পরশু তিনি বলেছেন যে তারা সরকারের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু সরকার কোনো ওইখানে ফোর্স পাঠায়নি। রাত 1টার দিকে ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলামের যেই ফেসবুক স্ট্যাটাস, সেটা দেখে তার সাথে আমি ফোনে তার সাথে যোগাযোগ করি, এবং তারপর আমি সেই জায়গায় আমাদের শাহবাগে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, তাকে এটা জানানোর পর সাথে তিনি সেখানে মাইক নিয়ে বক্তব্য দিয়ে এই ধরনের কাজ থেকে মানুষকে বিরত থেকে সংযত থাকার আহ্বান জানান। এবং আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশে আমরা বেশ কয়েকজন, সামান্তা শারমিন, নাহিদা সারওয়ার নিভা, আব্দুল্লাহ আলমিন এবং এম শোয়েব সহ, আরিফুর রহমান তুহিন, মনিরা শারমিন, এরা সহ আমরা ডেইলি স্টার কার্যালয়ের সামনে যাই। সেখানে যে আমরা যেটা দেখি, সেখানে হচ্ছে দমকল বাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের গাড়ি ফেরত দেওয়া হচ্ছে। সেখানে যে সেনাবাহিনীর উপস্থিতি ছিল সেটা যথেষ্ট ছিল না। পুলিশকে আমরা অনেক পরে সেখানে আসতে দেখেছি, র্যাবকে অনেক পরে আসতে দেখেছি, এবং সেই জায়গায় যেভাবে এই ক্রাউডকে কন্ট্রোল করা দরকার ছিল, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা দুর্বলতা দেখেছি। সো আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা তো দেখেছি অতীতে কিভাবে বাংলাদেশের সরকার, ধরুন আওয়ামী লীগের আমলেই যেভাবে করে বিরোধী মতকে দমন করা হয়েছে, আমরা বলছি না এইভাবে এখন দমন করতে হবে, কিন্তু ধরুন এরকম একটা নাশকতামূলক কর্মকাণ্ড যখন হবে,
তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৌশলগতভাবে হোক বা যেভাবেই হোক যে পরিমাণ উপস্থিতি তাদের সেখানে থাকা প্রয়োজন ছিল সেই পরিমাণ উপস্থিতি ছিল না। যখন এটা থাকে না তখন প্রশ্ন তৈরি হয় যে আসলে সরকার কেন কার্যকর উদ্যোগ নেয়নি। সরকার যদি কার্যকর উদ্যোগ না নেয় তখন আসলে প্রশ্ন তৈরি হয় যে তাদের মধ্যে কি কেউ আসলে এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে কিনা। কেননা আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনায় পরিস্থিতি ঘোলাটে করে কিছু মহল এখানে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখুন, শুধুমাত্র মব বলে গত 1 বছরে আমরা এই ঘটনাগুলোর দ্বারা নেতৃত্ব দিচ্ছেন, ইনস্টিগেট করছেন, তাদেরকে আড়াল করে ফেলা হয়। আমরা আজকে ফেসবুকে কিছুক্ষণ আগে সারফেস ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে ছায়ানটে হামলার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের নির্বাচিত সদস্য এবং ঢাবি শিবির নেতা SM শাহেদ ইমনের ফেসবুক পোস্ট পাওয়া গেছে। তিনি সেখানে পোস্ট দিচ্ছেন যে এমার্জেন্সি, ছায়ানটে লোক প্রয়োজন, ছায়ানটে ছাত্র জনতা পৌঁছেছে কিন্তু লোক আর সরঞ্জাম কম, আপনারা ওইদিকে যান অর্ধেক, এরকম ফেসবুক পোস্ট রয়েছে। আমরা দেখেছি আশরাফুল ইসলাম নামে আরেকজন ব্যক্তি, তিনি শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক, তিনি এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে তাকে ঢাবি শিবিরের চিহ্নিত কর্মী বলেই বলা হচ্ছে। তাকে প্রথম আলোর সামনে যে ঘটনা ঘটেছে সেখানে তাকে দেখা গেছে, এখন ফেসবুকে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এগুলো ভাইরাল হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এবং একই সাথে কথা হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকেও সেখানে দেখা গেছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই কর্মকাণ্ডগুলো কেন এখন পর্যন্ত পুলিশ সুনির্দিষ্ট করে বলল না এখানে কারা কারা উপস্থিত ছিল এবং তাদের পরিচয়টা কি? শুধুমাত্র মব বলে, মবক্রেসি বলে আসলে যারা রেসপন্সিবল সেই রেসপন্সিবলদেরকে দায় দেওয়া হচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে গত 1 বছর জুড়ে এনসিপি এগুলোর ভিকটিম, কেননা ধারণা করা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানের পরে মানুষের ক্ষোভ বিভিন্ন, সেটার প্রতিফলন ঘটেছে বিভিন্ন জায়গায়, এটাকে সার্বিক ঘটনাকে ধারাবাহিকভাবে এনসিপির উপর দায় চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা দেখেছি। কিন্তু এখানে সুনির্দিষ্ট কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়নি। এক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার, সেটি হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম বলুন বা বিভিন্ন, আপনি যে পোস্টগুলোর কথা বলছেন এই পোস্টগুলো কি এখনো আছে? এই পোস্টগুলো আমরা এখন রয়েছে কিনা সেটা আমরা কিছুক্ষণ আগে আমি আরেকজনের পোস্ট দেখলাম যে একজনের প্রোফাইল লক হয়ে গেছে, কিন্তু তাদের স্ক্রিনশটগুলো তো রয়েছে। সো এগুলোর মেটাডাটা ভেরিফাই করে এগুলো কিন্তু পুলিশের পক্ষে সম্ভব যে ভেরিফাই করা। আমরা দেখেছি রাকসুর ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি তিনি ওইখানে যে বক্তব্য দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন যে এইসব প্রতিষ্ঠানকে তছনছ করে ফেলতে হবে, এই বক্তব্যগুলো তো উস্কানিমূলক। এবং দেশের বাইরে থেকে যারা বক্তব্য দিয়েছেন তাদের পরিচয় তো পরিষ্কার, তাদের সাথে কোন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা দেখা যায়, কোন রাজনৈতিক দলের সমাবেশে তারা যোগ দেন সেটা তো পরিষ্কার। তাহলে ওই রাজনৈতিক দলগুলোকে তো অবশ্যই নিজেদের অবস্থানটি পরিষ্কার করতে হবে এবং এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র প্রেস রিলিজ দিয়ে দায় এড়াতে হবে না, একই সাথে এটাও দেখতে হবে বাংলাদেশে এক ধরনের প্রবণতা রয়েছে যে এই ইসলামপন্থী বলে এইখানে এই ধরনের লেবাস নিয়ে যারা কাজ করেন তাদের সকলের দায়টি অনেক ক্ষেত্রে জামাত বা শিবিরের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এর বাইরেও এখানে ইসলামপন্থীদের মধ্যে অনেক রকম গ্রুপ রয়েছেন যারাও এই কাজগুলোতে যুক্ত থেকে থাকেন, যারা সরাসরি গণতন্ত্রের বিরোধী অবস্থান বাংলাদেশে নিয়ে থাকেন। এদেরকে যদি আপনারা চিহ্নিত করে দায়বদ্ধতার মধ্যে না নিয়ে আসেন বা আমরা না নিয়ে আসি বা গণমাধ্যম যদি এদেরকে পরিষ্কারভাবে সামনে না নিয়ে আসে, তাদেরকে বিচারের আওতায় আনতে কি সরকার ভয় পাচ্ছে? সরকার ভয় পাচ্ছে নাকি সরকার ইচ্ছা আছে কিনা সেটাও তো আমাদের এখন প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা মনে করি যে নীতিগত জায়গা থেকে উনি এই পদে থাকার আসলে কোনো আর অধিকার রাখেন না, এখন বাকিটা তার উপর। কিন্তু এই জায়গায় আমরা পরিষ্কার করতে চাই বাংলাদেশে এনসিপির যেই অবস্থান সেটি হচ্ছে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা গণ অভ্যুত্থানটা করেছিলাম গণতন্ত্রের কারণে, আইনের শাসনের জন্য এবং সহাবস্থানের জন্য। আমাদের মত পার্থক্য থাকবে, সেটা আমরা আলোচনা করব, তীব্র বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু সেটা আঘাত পর্যন্ত যাবে না। যেই জায়গায় আপনার বক্তব্য যদি যৌক্তিক হয়ে থাকে, আপনাদের অভিযোগগুলো বা আমাদের অভিযোগগুলো যদি যৌক্তিক হয়ে থাকে, জনগণ এটা গ্রহণ করবে। যদি এখন মনে হয় কোনো কারণে কোনো গোষ্ঠীর যে প্রথম আলো বা ডেইলি স্টার তাদের যে সাংবাদিকতা নিয়ে তাদের আপত্তি রয়েছে, তাহলে জনগণ সেই পত্রিকা পড়বে না। জনগণ যদি মনে হয় যে কোনো টেলিভিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে, জনগণ সেই টেলিভিশন দেখবে না। কিন্তু এই ধরনের ভ্যান্ডালিজম করে যেই কাজটি করা হয়েছে, এটি বাংলাদেশের যে গণমাধ্যমের স্বাধীনতা এবং গণ অভ্যুত্থানকেও এক ধরনের যে আমাদের যে অর্জনটা গণতন্ত্র সেটাকে কিছুটা হুমকির মুখে ফেলেছে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। ঠিক আগের অংশে যেখান থেকে কথা বলছিলেন মুশফিকুস সালেহীন, সেইখান থেকে আমরা যদি একটি কাউন্টার উত্তরে যেতে চাই কর্নেল আব্দুল বাতেনের কাছে। বেশ কিছু রেফারেন্স দিয়ে বলা হলো, প্রশ্নটা এরকম যে আমরা বেশ 1.5 বছর ধরে এই জিনিসগুলো দেখছি মনে হয় ঘুরে ফিরে, সেটি হচ্ছে ইসলামপন্থী কোনো দল বা কোনো গোষ্ঠী কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হলে অথবা তারা যদি ঘোষণা দিয়েও কিছু করে,
সেটার কোনো বিচার হয় না, এইটার পেছনে কারণ কি? আসলে এই দায় চাপানোর সংস্কৃতি আমাদের দীর্ঘদিনের। এই দায় চাপানোর সংস্কৃতির কারণেই আমাদের অনেক ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি এবং সুষ্ঠু বিচার হয়নি। যখনই কোনো কিছু এরকম ঘটেছে অতীতে আমরা দেখেছি যে বরাবরই এবং সরাসরি জামাত শিবিরের উপরে দায় চাপানো হয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য ইসলামপন্থী দলের উপরে দায় চাপানো হয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বিষয়টি সেরকম নয়। এখানে মুশফিক নিজেও বলেছেন যে অন্যান্য যারা ইসলাম নিয়ে কাজ করে আরও কিছু গোষ্ঠী আছে, তারাও এমন কিছু কাজ করে যেগুলো দায়ও জামাত শিবিরের উপরে যায়। যে ঘটনাটা ঘটেছে আসলে এখানে আমরা আমাদের প্রেস সচিবের যদি একটা স্ট্যাটাস আমরা খেয়াল করি, হয়তো সবাই খেয়াল করেছি আমরা, এই 2-3 শব্দের একটা স্ট্যাটাস ছিল মনে হয়। উনি যেটা বলেছেন যে মানে আমি দুঃখিত, উনি কিছু করতে পারেন নাই, উনি সারা রাত চেষ্টা করেছেন, শেষ রাত্রে যে উনি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে এখানে আমাদের পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা এই পরিস্থিতিটাকে এতটুকু ঘোলাটে করতে সহায়তা করেছে। কারণ সরকারের জানা ছিল যে এরকম একটা ঘটনা হয়েছে যেখানে দেশে একটা আনস্টেবল সিচুয়েশন চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। যে পরিমাণ সতর্ক অবস্থা সরকারের পক্ষ থেকে থাকা উচিত ছিল সেটা ছিল না। কাজে আমার মনে হয় এখন আমাদের এই দায় না চাপিয়ে সরকারের উচিত হবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা এবং যত দ্রুত সম্ভব যারা দোষী এসব বিষয়ের জন্য, গণমাধ্যমের উপরে হামলার জন্য, সাংস্কৃতিক সংগঠনের উপরে হামলার জন্য, সর্বোপরি ওসমান হাদির যে হত্যাকাণ্ড তার জন্য যারা যাই তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করা উচিত। জি, আপনার উত্তরটা পেয়েছে। আমরা এবার একটু তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনায় যাই। 25 ডিসেম্বর তিনি ফিরছেন। বিএনপি বলছে তারেক রহমানের দেশে ফেরা কোনো দল বা দলের নেতা বা ব্যক্তির জন্য নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য বেশি দরকারি। তারেক রহমান ফিরতে পারবেন না, এই গুঞ্জন নানাভাবে ছড়ানো হয়েছে এবং এখনও হচ্ছে। মির্জা আব্বাস বলেছেন তারেক রহমানের ফেরার ঘোষণার পরই একের পর এক সহিংস ঘটনা ইঙ্গিতবাহী। তিনি ফেরার পর গুঞ্জন আর অবিশ্বাস তো হয়তো নিশ্চয়ই কেটে যাবে, কিন্তু অস্থির পরিস্থিতির কিভাবে উন্নতি হবে? দেখুন, তারেক রহমান দেশে আসুক, এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক অপশক্তিগুলো আছে তারা চায় না। তারা মনে করে তারেক রহমান যদি দেশে ফিরে আসে এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, নেতৃত্বহীন দেশে একটা নেতৃত্বের ছায়া পাবে। আমি মনে করি তারেক রহমান, এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদকরা বলল, তারেক রহমান যদি 3 মাস আগে দেশে ফিরে আসতেন তাহলে আজকে গণমাধ্যমের উপরে হামলা হতো না। তাদের বিশ্বাস, আমরাও বিশ্বাস করি তারেক রহমান যদি দেশে থাকতো সরকার একটা খুঁটি পেত, একটা ছায়া সঙ্গী পেত, একটা রাজনৈতিক মানে পেত, সঙ্গী পেত, যে রাজনৈতিক সঙ্গে দিয়ে দেশের এই রকম ক্রাইসিসে তারেক রহমানের নেতৃত্বে এবং সরকারের নেতৃত্বে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এই দেশে একটা স্থিতিশীলতা আনা সম্ভব। সেই জন্যই যারা বাইরের শক্তি এবং যারা ভেতরের শক্তি, যারা দিবাস্বপ্ন থেকে ক্ষমতা যাওয়ার ওই মোহে এবং লোভে তারেক রহমান দেশে আসুক তারা চায় না। সেটার মানে খুবই নিকটতম উদাহরণ হলো হাদি হত্যা। হাদি হত্যা হওয়ার পরে আপনি খেয়াল করে দেখুন যে যখন সে মারা যাওয়ার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন 5 মিনিটের। প্রধান উপদেষ্টার ভাষণের 5 মিনিটের মাথায় চারিদিকে এই হামলাকারীরা ছড়িয়ে গেল। এত লোক কীভাবে রেডি ছিল, কীভাবে প্রস্তুত ছিল, এটা কিন্তু হাদি আহত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে তাকে জোগাড় করা হয়েছে, রেডি রাখা হয়েছে যে হাদির যদি কিছু হয় ওটাকে ইস্যু করেই এই দেশে আরেকটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে, এবং তাই করেছে। পাশাপাশি সরকারকে এখানে আরও দায় দিতে হয়, গোয়েন্দা সংস্থাদেরকে আরও দায় দিতে হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির ভিপি বা সভাপতি যখন লিখিত আকারে বলে যে উদিসি এবং ছায়ানটকে হামলা করো, রেডি থাকো, আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নেতা আমার যে দিবু ভাই বলল, এই ভাই বলল, আমি দেখিনি স্ট্যাটাসটা, ওনার থেকে দেখলাম দূর থেকে, যে বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা, শিবিরের নেতারা যদি বলে যে ছায়ানটের দিকে আমরা কম সংখ্যক লোক আছি এবং আমাদের ইনস্ট্রুমেন্ট কম আছে, তোমরা আসো, এর অর্থ কি? একটি মহল যে এখানে ইনভলভ ছিল
হাদিকে ইউজ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে তারেক রহমানের আশাটাকে যেন বাধাগ্রস্ত করতে পারে। আমি তারেক রহমানের প্রশ্নের উত্তরে গিয়ে এইটাকে ব্যাকগ্রাউন্ডে গেলাম। তারেক রহমানের আগমনটাকে তারা থ্রেট করতে চাচ্ছে, যদিও তারেক রহমান সে ভয়ে ভিতর না। বিএনপি প্রস্তুত, কারা বাধা দিবে আমরা দেখি। কিন্তু প্রশ্ন হলো, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা কিন্তু অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়ে ধৈর্য ধরে কোনো রকম একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেন নির্বাচনটা হয়ে যাক, এটা আমরা চাচ্ছি বলেই আমরা কোনো কিছুর কাউন্টার করছি না এবং কাউন্টার আমরা করব না। পাশাপাশি সরকারও দুর্বল বলে আমরা তেমন কিছু করতে যাচ্ছি না। এখানে সরকারের উচিত ছিল এরকম পরিস্থিতিতে 22 শহর থেকে অন্য জেলাগুলোর থেকে যে লোক আসছে, কেন আসছে, কী জন্য আসছে খবর রাখা, এবং সাথে সাথেই সব হাদির এই অসুস্থতার মধ্যে সরকারের প্রস্তুতি গ্রহণ করে রাখা। এখন প্রশ্ন হলো, যদি আমার টাইম থাকে, প্রশ্ন হলো যে হাদি হত্যায় খুশি অথবা বেনিফিশিয়ারি কারা, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। হাদি হত্যায় প্রথম বেনিফিশিয়ারি হবে পতিত সরকারের এজেন্টরা, এবং তারা আরেকটা আমরা জিনিসকে উড়িয়ে দিই না, হাদি মারা যাওয়ার সাথে সাথেই বলা হলো একটা রাজনৈতিক দল থেকে যে যেহেতু হাদি মারা গেছে, ঢাকা 8 আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপিকে প্রার্থী করা হলো বা হবে। তাহলে হাদির মৃত্যুর সাথে ঢাকা 8 আসনের সাথে হাদির স্থলাভিষিক্ত প্রার্থীর ঘোষণা আসলো কেন? তাহলে আমরা এর আগে আসলো না কেন? আমরা ধরে নিতে পারি হাদিকে সরিয়ে নেওয়ার জন্য কেউ না কেউ বেনিফিশিয়ারি, যারা হাদির বিকল্প প্রার্থী হিসাবে নিজেদেরকে ঘোষণা করছে, তারাই এখানে বেনিফিশিয়ারি। জি, আপনার উত্তরটা পেয়েছি। আমরা একটু মুশফিকুর সালেহিনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, তারেক রহমান দেশে ফিরছেন, বিএনপির পক্ষ থেকে বেশ বড়সড় আয়োজন করা হয়েছে, সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী সমর্থক তারা আসবেন, এবং সেদিন অবশ্যই একটা মিডিয়া হাইপও থাকবে, সারাদিন জুড়ে আপনারা দেখবেন। এটা কি কোনোভাবে অন্য দলগুলোর জন্য অস্বস্তির কারণ হতে পারে? না, দেখুন, বিএনপির নেতা, শীর্ষ নেতা উনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, সো ওনারা এরকম একটা আয়োজন করবেন, এটাই বাংলাদেশের পলিটিক্যাল কালচার সেটা অনুযায়ী এটা আসলে অনুমেয় ছিল, এবং সেটাকে তারা হয়তো নির্বাচনী এক ধরনের নিজেদের দলের নির্বাচনের আমেজ তৈরি করা বা এক ধরনের মোমেন্টাম ক্রিয়েট করার জন্য হয়তো তারা এটাকে একটা পাঠাতন হিসেবে ব্যবহার করতে চান। এটা স্বাভাবিক, এটাকে আমরা আলাদাভাবে দেখছি না, এটা আমাদেরকে রাজনীতিতে এমন পিছিয়েও দেবে না, বা আমরা এটাও মনে করি না যে আসলে বিএনপিকে খুব বেশি এগিয়ে দিবে। হয়তো দল হিসেবে একটা মোমেন্টাম পেতে পারে, কিন্তু নির্ধারণ হবে যে আসলে বিএনপির গত 1 বছরের যে কর্মকাণ্ড সেটা দেশের মানুষ দেখেছে, এবং তখনও তো আসলে তারেক রহমানই বিএনপির শীর্ষ নেতাই ছিলেন, এবং সেই সাথে অন্যান্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কার কী পরিকল্পনা, দেশের কর্মসংস্থান, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন, এগুলো নিয়ে কার কী পরিকল্পনা, সেটা নিয়ে হচ্ছে সামনে। আশা করি যে নতুন সময়ে আমরা শুধুমাত্র মার্কা বা নেতার কাল্ট ফিগারের অনুসারী না হয়ে বাংলাদেশ একটু এখন নতুনভাবে ভোট দিবে, সেটাই আমরা আশা করি এবং বিশ্বাস করি। জি, তাসলিমা আক্তারের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিকদের বেশ টানাপোড়েনের কথা শোনা যায়, তারেক রহমান ফিরে আসার পর সেই সংকট কাটবে বলে মনে করেন? তারেক জিয়া আসার ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আসলে যুগপৎ আন্দোলনে নানান রকম ঐক্যবদ্ধভাবে আমরা কিছু আন্দোলন করেছি, সেটা আমাদের গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ অন্যান্য দলের সাথে। কিন্তু বর্তমান সময়ে আমরা মনে করি যে তারেক জিয়ার বাংলাদেশে ফিরে আসা এটা একটা দলের প্রয়োজনীয়তা রয়েছে, এবং যে কারো বাংলাদেশের যে কোনো নাগরিকের আসলে নিজ দেশে ফিরে রাজনীতি করার অধিকার থাকাটা খুব স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রে তিনি আসবেন, এটাই স্বাভাবিক। বিগত সময়ে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, সেগুলোরও এক ধরনের পরিস্থিতি পার করে তিনি আসছেন। ফলে আমরা আশা করব যে এই মানে ওনাদের তারেক জিয়া আসার ক্ষেত্রে তাদের দলের মধ্যে যে এক ধরনের ঐক্য হওয়া এবং দলকে আরও শক্তিশালী করা, সেগুলো নিশ্চয়ই তাদের দলীয় জায়গা থেকে ভাই বলেছেন সেগুলো হবে। কিন্তু আমরা যে কোনো রাজনৈতিক দলের কাছে যা আশা করি, সেটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে তারেক জিয়া যখন ফিরবেন, সেক্ষেত্রেও তাদের দলের ক্ষেত্রেও যাতে জবাবদিহিতা এবং গণতন্ত্র চর্চার বিষয়গুলো থাকে, এবং আমরা আশা করি বাংলাদেশে একটা প্রধান বিরোধী দল হিসাবে তাদের যে ভূমিকা, সেখানে অতীতে যাই থাকুক, বর্তমান সময় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আসলে
নতুন রাজনীতি দেখতে চাই, বিকল্প রাজনীতি চাই, বিকল্প রাজনৈতিক চর্চা দেখতে চাই। এবং আমরা আশা করি যে সেখানে তারেক জিয়া যে ফিরবেন সেই চর্চাগুলোর যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সেটাও নিশ্চয়ই দেখবে। তো ফলে আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে এখানে গণতন্ত্র মঞ্চ বা গণসংহতি আন্দোলন, আমরা আসলে একটা নতুন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকে আসলে গণতান্ত্রিক চর্চার সুযোগ পাবে এবং ভোটাধিকার, আমাদের সামনে যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ এই সরকারের দায়িত্ব ছিল সেগুলোর মধ্য দিয়ে আমরা একটা নতুন পরিস্থিতির মধ্যে যেতে পারবো। এটাই আমাদের বর্তমান সময়ে আসলে আমাদের চাওয়া। জি, কর্নেল বাতেনের কাছে জানতে চাই, তারেক রহমানের দেশে ফেরাকে জামায়াতে ইসলামী কিভাবে দেখে? তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে। তার দ্রুত দেশে ফিরে এসে বিএনপির হাল ধরা উচিত। আমি যদি বলি, হয়তো খুব বেশি বলা হবে না, বিএনপির তো বেহাল দশা। বিগত 5ই আগস্টের পর থেকে আমরা যে অবস্থা দেখেছি সমাজে, তাদের যে কর্মকাণ্ড এবং পাশাপাশি নিজেদের মধ্যে যে অন্তর্কলহ, এবং তাদের সম্ভবত 200-এরও বেশি লোক তারা নিজেরাই নিজেদের লোককে হত্যা করেছে। এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বিএনপির নেতাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বক্তব্য থেকে আমার মনে হয় তারেক জিয়া যদি দ্রুত এসে শক্তভাবে বিএনপির হাল ধরতে পারেন, সামনে যে নির্বাচন আসে আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুন্দর নির্বাচন হোক, একটা সুশৃঙ্খল পরিবেশে। মানে সেটা ত্বরান্বিত হবে বলছেন তিনি? আসলে আমি মনে করি উনি যদি আসেন, হাল ধরেন, যদিও বিগত সময়েও তিনি ছিলেন, দূরে ছিলেন, আমরা আশা করছি যে তিনি যদি এসে ফিজিক্যালি দেখাশোনা করেন দলের বিভিন্ন কর্মকাণ্ড, তাহলে হয়তো তাদের দলের যে শৃঙ্খলার যে ঘাটতি আছে সেটা হয়তো উন্নতি হবে। আবারও যদি ছোট্ট করে মুশফিকের কাছে ফিরতে চাই, যুক্তরাজ্যে বিদায়ক অনুষ্ঠানে তারেক রহমানের নাম ধরে স্লোগান দেওয়া হচ্ছিল, তখন তিনি সেই স্লোগান থামিয়ে বলেছিলেন যে এই যে স্লোগান দাও তারেক রহমান জিন্দাবাদ, অ্যাট অল আই ডোন্ট লাইক ইট। প্রশ্নটা হচ্ছে, নতুন ধারার কোনো রাজনীতির বার্তা মনে হচ্ছে কিনা? এনসিপি কি নিজেদের নেতাদের বেলায় এমন ধরনের স্লোগানের চর্চা করে? না, এখন পর্যন্ত তো এনসিপির কর্মীদের মধ্যে ওই আমাদের নেতাদের নাম ধরে স্লোগান দেওয়া বা ওই রকম, আমরা তো বলেছি আমরা ওই যে ব্যক্তি ইমেজ, ব্যক্তিকে কাল্ট বানিয়ে একটা দল তাদের অনুসারী করা, তারপরে ওই ব্যক্তির বংশের যারা রয়েছেন তারাই সেই ব্যক্তিকে দলকে নেতৃত্ব দেবেন, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কালেকটিভ লিডারশিপের কথা বলেছি, ওই কালেকটিভ লিডারশিপের মধ্যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছি। তবে আমরা যেটা মনে করি যে তারেক রহমানের ইদানিং এই যেই বক্তব্যের কথা বললেন, এটাকে আমরা ইতিবাচকভাবে নেই, এবং এটা যদি উনি চর্চাটা ওনার দলের ভিতরে করতে পারেন তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতিতে, যেহেতু বিএনপি একটা বড় দল, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে এক্ষেত্রে ওই যে যেটি ভাইও যেমনটা বলছিলেন যে আসলে তারেক রহমান দেশে আসলে হয়তো আমরা আশাবাদী একটা জায়গায়, যে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা গত 1 বছর ধরে যেই চাঁদাবাজির কাজটা করেছেন, যে সন্ত্রাস তারা বিভিন্ন জায়গায় নিজের দলের ভিতরে দলের বাইরে বিভিন্ন জায়গায়, গতকাল রাতেও আমাদের কিছু কর্মীদের উপর হামলা হয়েছে, এই ঘটনাগুলো তিনি আসলে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেশ উপকৃত হবে বা আমরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তবে কতটুকু পারবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েই গেছে, কেননা দলের শীর্ষ নেতাদের কর্মকাণ্ড যদি বলি, আমাদের পুরনো দুটো রাজনৈতিক দল যারা এখন প্রধান হিসেবে একটু সামনে সারিতে রয়েছে, বিএনপি বা জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য যতটা গণতান্ত্রিক, যতটা উদার, কর্মীদের আচরণ মাঠ পর্যায়ে ততটা তো উদার আমরা এখন পর্যন্ত দেখিনি। এক ধরনের কালচারাল চেঞ্জ আমাদের করতে হবে, এবং সেই কালচারাল চেঞ্জটা আসলে সব দলকে, এনসিপি সহ সকল দলকেই এ বিষয়ে একমত হতে হবে যে এই সাংস্কৃতিক পরিবর্তনটা আমরা চাই। কিন্তু আমরা যেটা দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ওই নির্বাচনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পুরানো সংস্কৃতির চর্চাতে, রাজনৈতিক সংস্কৃতির চর্চাতে একে অপরকে ঘায়েল করতে সবাই চেষ্টা করছে। এখান থেকে সকলকেই বিরত থেকে একটা সুন্দর গণতান্ত্রিক সংস্কৃতি যাতে আমাদের হয়, সেজন্য সকলেই সচেষ্ট থাকবে বলে আমরা আশা করি। একটা বিষয় বলা হচ্ছে ঐক্যের কথা, আমরা যদি এই প্রশ্নটা জানতে চাই বিএনপির কাছে, সেটি হচ্ছে ঐক্যের কথা বলা হচ্ছে। তারেক রহমান আজ নিজেও বলেছেন যে এই মুহূর্তে ঐক্য ছাড়া আসলে কোনো বিকল্প নাই। এই কথা কিন্তু আমরা 5 আগস্টের দিন থেকেই আমরা শুনছি। আমাদের এই ঐক্যে বারবার ফাটল কেন ধরছে? খুব সংক্ষেপে যদি বলেন, কোন জায়গায় আমরা মিস আউট করছি? ঐক্যের খুবই প্রয়োজন, ঐক্য জরুরি, এটা সবাই মনে করে, বিএনপি মনে করে, কিন্তু ফাটলটা ধরছে অন্য জায়গায়। অতি লোভে তাঁতি নষ্ট, দিবা স্বপ্ন, যারা কখনো এই সরকারে যাওয়ার স্বপ্ন দেখতে পারেনি, সেই ভারত থেকে শুরু করে যাদের জন্ম ভারতে হয়েছিল, পাকিস্তানে বলেন সাবকন্টিনেন্টের কোথাও তারা কিন্তু কখনো ক্ষমতার স্বার্থ দূরে থাক কাছাকাছি যেতে পারেনি, তারা আজকে বাংলাদেশে একটা অভ্যুত্থানের পরে এই দিবা স্বপ্নটা দেখছে বলেই ফাটলটা ধরছে।
সবাই ক্ষমতার মোহে এবং লোভে আমরা নিজেদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, এবং পারস্পরিক যে অপবাদ, এই অপবাদের কারণে কিন্তু আমাদের ফাটল ধরছে। আমার যে ভাই বলল চাঁদাবাজি শুধু বিএনপি করেছে, এটা তো বট বাহিনীর কথা। বট বাহিনী এই প্রচারটা চালাচ্ছে। তাহলে জামাত ইসলাম যে সকল বড় বড় কর্পোরেশনে চাঁদাবাজি করেছে সেটা হলো বায়তুল মাল, আর এনসিপি যে সকল নিয়েছে তাহলে অনুদান। সচিবালয় সচিবের পাশে বসে নাহিদের এই যে সজীব ভুঁইয়ারা, এই যে এরা যেই 1000 কোটি টাকা চাঁদাবাজি করেছে, সেটা চাঁদাবাজি না, সেটা অনুদান। জি, এই যে পরস্পরকে আঘাত করা, আমার হাতে সময় কম, আমি খুব সংক্ষেপে এটার একটা এই জন্য বলছি পরস্পরকে আঘাত করাটাই হলো। উত্তরটা নিতে চাই কর্নেল বাতেনের কাছ থেকে। না, উনি যেগুলো বলছেন সরাসরি নাম ধরে ধরে কথা বলছেন, আমি আসলে এটার সরাসরি উত্তর দেওয়ার মতো কি আছে। বিএনপি চাঁদাবাজি করেছে এটা একটা শিশুও জানে, এবং ব্যাপক হারে চাঁদাবাজি করেছে, একদম টপ টু বটম চাঁদাবাজি করেছে। যার কিচ্ছু ছিল না তার এখন কোটি কোটি টাকার মালিক। আমার মনে হয় আমরা এই সরাসরি অভিযোগের রাজনীতি থেকে বের হয়ে আসি। হ্যাঁ, অতীতে ছিল না স্বপ্ন, এখন যে স্বপ্ন থাকবে না এমন তো নয়। জামাতের সঙ্গে জামাত জোটবদ্ধ রাজনীতি করেছে, বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে কি আচরণ করা হয়েছে সেটা ওয়াদুদ ভাই জানার কথা, যেহেতু উনি দীর্ঘদিন ধরে সংসদ নির্বাচন করেন। ওনার সঙ্গে আমার আজকে প্রথম সামনাসামনি দেখা, বাট আমি তো টকশো শুনি, তো উনি জানেন জামাতের সঙ্গে কি আচরণ করা হয়েছে। আর দেশের দুইটা বড় দলের মধ্যে কখনো জোট হয় না। জি, আমরা তাসলিমা আক্তারের কাছে জানতে চাই, খুব সংক্ষেপে আপনি যদি বলেন, যেই পরিস্থিতির মধ্যে আসলে এই পরিস্থিতিতে ঐক্য আসবো কি করে আমরা? প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের আসলে বেরিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। বিশেষ করে রাজনীতিবিদদের কাছ থেকে আমরা সেটা আশা করি। আমাদের মনে থাকবে যে ডেইলি স্টারে যখন জাইমা আটকে ছিলেন, উনি বলছিলেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, যেটা কিনা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের মধ্যেও নিঃশ্বাস নিতে পারছি না মতো কথা আসছিল, এবং আমরা একটা গুমট পরিবেশের মধ্যে যেন আটকে গিয়েছি। 5ই আগস্টের পরে যেমন আমাদের মনে হচ্ছিল যে আবার করে নিঃশ্বাস নিতে পারছি, এখন একটা গুমট অবস্থা। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনকে কেন্দ্র করে যেরকম পরস্পরের আমরা দূরত্ব তৈরি হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে কৌশল হতে পারে, বিভিন্ন রকম ঐক্য হতে পারে, ঐক্য থেকে নতুন ঐক্য হতে পারে, নতুন জোট হতে পারে, সেগুলো হতেই পারে, কিন্তু এবং প্রতিযোগিতা হবে। কিন্তু সেই জায়গায় সম্পত্তি ভাগাভাগির মতো যেরকম ঘর সংসারের মধ্যে আমরা দেখি, সেই রকম জায়গায় যদি আমাদের গণঅভ্যুত্থানের শক্তির যারা আছেন রাজনৈতিক দল, তাদেরকেও যদি আমরা সেভাবে দেখি, সেটা আমাদের জন্য কোনো আশার বাণী হবে না। ফলে আমাদের কাছে মনে হয় যে এখন ঐক্যবদ্ধ হওয়াটাই আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে, এবং এই ঐক্যবদ্ধতা এবং দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা, আমরা কেউই যে জবাবদিহিতার ঊর্ধ্বে না সেটা কিন্তু 5ই আগস্ট প্রমাণ করেছে। ফলে আমাদের সেই পথে আমার মনে হয় আবার নতুন করে চিন্তা করা দরকার। সবাইকে আপনাদের চারজনকেই ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় ঠিক এই সময়। আমাদের সঙ্গেই থাকবেন।